প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির অভিযোগ করেন তারা। খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিলেই বাংলাদেশে গণতন্ত্র ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতিউরের যেসব অবৈধ সম্পদের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তার সঙ্গে তুলনা করলে অবশ্য তার গ্রামের বাড়িতে তেমন কিছুই করেননি তিনি। আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের সম্পদের ফিরিস্তি যেন শেষ হবার নয়। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর একে একে বের হয়ে আসছে অঢেল সম্পদের চিত্র। এই যে জায়গাটা গন্ডগোল আছে, এই জায়গাটা কিনে নিচ্ছে, এরকম আরো অন্য জায়গা নিচ্ছে, বালু নিচে খারাপ নিচে, সেটা শুনি। আমি তোর কাগজপত্র জানলে তো আমার জমি রক্ষা করতাম। ছাগলকাণ্ডের পর বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কোথাও দেখা যাচ্ছে না। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান নিজে দুর্নীতি করলেও অন্য কর্মকর্তাদের দুর্নীতি না করার উপদেশ দিতেন। তবে সেই উপদেশ বোধহয় আমলে নেননি রাজস্ব বোর্ডের আয়কর ইউনিটের প্রথম সচিব আবু মাহমুদ ফয়সাল। এক ছাগলকাণ্ড এমন সব পরিস্থিতি তৈরি করছে যেটা দিয়ে এই রাষ্ট্রকে আমরা আবার নতুন কিছু উদাহরণের মাধ্যমে চিনতে পারছি। 15 লাখ টাকা একটি ছাগল কেনার কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে মতিউর রহমান ও তার পরিবারের। এইমাত্র পাওয়া গরম খবর, সরকারকে কঠিন হুঁশিয়ারি দিল বিএনপি। খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতির হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল। এবার বিএনপির নয়াপল্টনের বিশাল সমাবেশ থেকে যে বার্তা পাওয়া গেল এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে একদিন দেশ ছেড়ে চলে যাবে। শেখ হাসিনাকে নিয়ে একই বললেন বেগম খালেদা জিয়া। এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। এদিকে মতিউরের সম্পদের ফিরিস্তি যেন শেষ হবার নয়। এবার বেরিয়ে এলো ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের নতুন দুর্নীতির খবর। ছাগলকাণ্ডে মতিউরের স্ত্রীর বড় বড় সাংবাদিক কেনা, সম্পদ রক্ষায় মরিয়া চেষ্টা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের। দেশ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রীর আবেদন। ছাগলকাণ্ডে মতিউরের স্ত্রী দাবি করেছেন তিনি অনেক বড় বড় সাংবাদিক কিনে এই জায়গায় পৌঁছেছেন। আসলেই কি সত্যি তার এই দাবি? এ নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় রাজনৈতিক আলোচক ডাক্তার জায়েদুর রহমান। দিয়েছেন অজানা ও চাঞ্চল্যকর কিছু তথ্য যা জানলে আপনি তাক লেগে যাবেন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থবিরোধী এমন অভিযোগ করে তিনি বলেছেন সব বিলিয়ে দেওয়া হয়েছে ভারতকে, বিনিময়ে দেশের মানুষ কিছুই পায়নি। নয়াপল্টনের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ভয়ে মরে যাওয়ার চাইতে সাহস করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ফখরুল। তিনি বলেন, কবিরা বলেছেন মানুষের মৃত্যু হয় একবার দুবার নয়, তাই ভয়ে মরে যাওয়ার চেয়ে সাহস করার প্রতিরোধ করতে হবে। সকল অন্যায়ের প্রতিরোধ করতে হবে, এর জন্য তরুণদের জেগে উঠতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে গিয়ে আজও হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দী। অবৈধ সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় বসেছে, রাতের ভোট দিনে করছে, ইতিহাসে তাদের নাম লেখা থাকবে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার দেশের কাঠামো ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, ব্যাংকগুলো লুট করে টাকা বিদেশে পাচার করছে, সাবেক সেনা প্রধান গণতন্ত্র ধ্বংস করার জন্য জড়িত, সাবেক পুলিশ প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক। এত মাত্র শুরু। এরকম আজিজ বেনজির ও মতিউর হাজার হাজার আছে। বড় বড় রাঘব বোয়ালকে ধরা হচ্ছে না। প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। কারণ হাসিনা, এই যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, বিশিষ্ট সাংবাদিক ছিলেন, বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব। তাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি খুব ভালো মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব।
তিনিই তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য। হাসিনা এই কথাটা বলেছে, উনি বলে এটা ঠিক হচ্ছে না, কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য। তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে, বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন। এক সরকারি কর্মকর্তা আর তার পরিবারের সম্পদের হিসেব যেন বড় কোনো ধনকুবেরের গল্পকে হার মানিয়ে যাবার মতো। এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান যেন ক্ষমতার প্রভাব খাটিয়ে অসীম সম্পদের মালিক। তেমনি স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছেন নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান। লাকির নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ, এমনকি তার দখল আর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। রায়পুরার বাইরে লায়লা কানিজের সম্পদের খোঁজে অনুসন্ধানী টিমের গন্তব্য ছিল গাজীপুরের পুবাইলে। সম্পদের খোঁজ করতে গিয়ে মেলে মোক্তার হোসেন নামের এই বৃদ্ধকে, যার প্রায় ৬৬% জমি জাল দলিল বানিয়ে দখল করেছেন লায়লা কানিজ লাকি ও তার বাহিনী। শুধু তার জমি নিয়ে ক্ষান্ত হননি লাকি, দিয়েছেন 4টি মামলা, যার প্রতিটি খারিজ করে দেয় আদালত। রায় পক্ষে এলেও জমি আর ফিরে পাননি মোক্তার। দখলকৃত এ জমির পাশে প্রায় 60 বিঘা জমির উপর নির্মিত হচ্ছে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট। বিশাল এই রিসর্টে আছে 18টি কটেজ, সেখানে আবার অনৈতিক কর্মকাণ্ড চলে এমন তথ্য পাওয়া গেছে। শুধু সম্পদের পাহাড়ই নয়, এলাকার একচ্ছত্র নিয়ন্ত্রণও নেওয়ার অভিযোগ আছে লাকির বিরুদ্ধে। ভয় তার বিরুদ্ধে মুখ খুলতেও চান না অনেকে। রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর নামে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে নির্মাণাধীন ভবন ও একাধিক ফ্ল্যাট এবং প্লট। বিশাল এসব ভবন অবৈধভাবে আয়ের ফসল বলে অভিযোগ, যার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এক ছাগলকাণ্ড এমন সব পরিস্থিতি তৈরি করছে যেটা দিয়ে এই রাষ্ট্রকে আমরা আবার নতুন কিছু উদাহরণের মাধ্যমে চিনতে পারছি। এই চেনা জানা আমাদের নতুন না, আমরা যারা রাষ্ট্র বোঝার চেষ্টা করি, বুঝি, তারা অনেক আগে থেকেই জানি, কিন্তু এমন কতগুলো ঘটনা উঠে আসছে যেগুলো আমাদেরকে আবার নতুন করে এই রাষ্ট্র ঠিক কোন জায়গায় চলে গেছে, কি পর্যায়ে আছে সেটা বুঝতে আমাদের সাহায্য করে। কথা বলতে চাই সম্প্রতি ছাগলকাণ্ডের মতিউর, এভাবেই সবাই চেনেন, এনবিআর কর্মকর্তা, তার প্রথম স্ত্রী। আমরা এখন জানি তার আরেকজন স্ত্রী আছে, যার সন্তান ইফাত ছাগল কিনতে গিয়ে যাবতীয় ঘটনা ঘটেছে। তার প্রথম স্ত্রী একজন সরকারি কলেজের টিচার ছিলেন, পরে সেটা ছেড়ে দিয়ে সবচেয়ে লাভজনক ব্যবসায়ী মুহূর্তের, হ্যাঁ, মানে দুটো ব্যবসায়, দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে দুটোই করছিলেন। একটা হচ্ছে সরকারি চাকরি করা, আর একটা হচ্ছে রাজনীতি করা। তিনি আওয়ামী লীগের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান হিসাবে। তার সম্পদের বিরাট লম্বা ফিরিস্তি আমাদের সামনে এসছে, সেই বিরাট তালিকা, আমরা সেই দিকে আজকে যাচ্ছি না। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে কথা বলছি একটা ইস্যু নিয়ে। তিনি বেশ কিছুদিন একরকম আত্মগোপনে ছিলেন, তিনি তার কার্যালয়ে যাননি। তার পরবর্তীতে এসে গতকাল বা পরশু উনি একটা প্রোগ্রামে গেছেন, সেই প্রোগ্রামে গিয়ে কিছু কথা বলেছেন, সেটাই আলোচনার বিষয়। আমি একটু পড়ি। অন্যদিকে খবরের শিরোনামে উঠে আসছেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিও। বৃহস্পতিবার 27 জুন নরসিংদীতে নিজ উপজেলা 2টি অনুষ্ঠানে প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। সেখানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, আবার অনুষ্ঠানস্থলের বাইরেও সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লায়লা কানিজ লাকি বলেন, বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি, পাছে লোকে কত কিছুই তো বলে, তাতে কিছু আসে যায় না এই চেয়ারম্যান লাকির। আমি জায়গাটা আবার পড়ি, বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি, পাছে লোকে কত কিছুই বলে, তাতে কিছু যায় না, আসে যায় না এই চেয়ারম্যান লাকির। এই আলাপটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, ট্রোল হচ্ছে। সাংবাদিক কিনতে কত টাকা লাগে, কি হয়, একটা ছাগলের দাম দিয়ে 12 লাখ টাকা দিয়ে কজন সাংবাদিক কেনা যায়, ইত্যাদি ইত্যাদি ট্রোল হচ্ছে। আমরা ট্রোল করি ইদানিং। আমি প্রায় বলেছি যে আমাদের বিভৎসতা এমন পর্যায়ে চলে গেছে, এখন আর সিরিয়াস কথা না বলে আমাদের ট্রোল বেরিয়ে যায়। যাই হোক, আমরা একটু এই ব্যাপারটাকে নিয়ে একটু কথা বলি। প্রথম আমরা প্রশ্ন করি, এই চেয়ারম্যান আসলেই কি বড় বড় সাংবাদিক ম্যানেজ করেছিলেন? বা এই প্রশ্ন আমরা করতে পারি যে প্রত্যক্ষদর্শীদের বরাতে দেশের জাতীয় মিডিয়াগুলোই গুরুত্বের সঙ্গে নিউজ পাবলিশ করেছে, আমরা এটাকে ধরে নিতেই পারি, প্রায় নিশ্চিতভাবে উনি এটা বলেছেন। আর উনি যদি এরকম কিছু না বলেও থাকেন, তাত্ত্বিকভাবে যদি তর্কের খাতিরে ধরে নেই, কিন্তু এই রকম মানুষদের কি সাংবাদিক কিনে ফেলার কথা, ফেলতে পারার কথা? এই আলোচনাটা আমরা রাদার করি। এই আলোচনাটারই মুখ খুলে দিয়েছে বলা যায় ওনার এই মন্তব্যটা। যে ধরনের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা এই মুহূর্তে আমরা বসবাস করছি, একটা চরম স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা, যেটা আস্তে আস্তে টোটালিটারিয়ান হয়ে উঠছে। সে সব কিছু গ্রাস করে ফেলছে রাষ্ট্রযন্ত্র। যারা ক্ষমতায় থাকছে তারা আর কোনো জায়গা আসলে ছাড়ছে না।
ফলে আলটিমেটলি যেটা দাঁড়ায়, এর কবলে আসলে সবাইকেই পড়তে হয়, কোনো না কোনো ফর্মে তার সাথে কমপ্লাই করতে হয়। যেমন এই চেয়ারম্যানের কথা বলছি, এই চেয়ারম্যানের বিরাট কী রিসোর্ট আছে, সেই রিসোর্টে গিয়ে অসামাজিক কার্যকলাপ হয়, সেটার জন্য ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয়, এরকম রিপোর্ট আমরা পত্রপত্রিকায় দেখেছি। দরকার নেই, জাস্ট তার সম্পত্তি কী পরিমাণ আছে, কোত্থেকে তিনি এই সম্পত্তি করেছেন, কিভাবে করেছেন, নিউজ হতে পারত। এই তথ্য কি ছিল না? ছিল, প্রকাশ্যে ছিল। কিভাবে উনি সেই অর্থে আওয়ামী লীগের রাজনীতিতে না থেকে হঠাৎ করে এসে জুড়ে বসে চেয়ারম্যান হয়ে গেছেন, এগুলো প্রত্যেকটা তথ্য সাংবাদিকদের নখদর্পণেই থাকার কথা, অন্তত ওই এলাকায় যেসব সাংবাদিক থাকেন। মতিউর যা যা করেছে, মতিউরের যা তথ্য এখন বেরোচ্ছে, সব তথ্য তো জানা থাকার কথাই ছিল। জনাব মাহফুজ আনাম, ডেইলি স্টারের সম্পাদক সম্পর্কে আমি একটা কথা একটু আবার কোট করি, ভিডিও করেছিলাম ওটা নিয়ে। বেনজির সম্পর্কে উনি বলেছিলেন যে বেনজির সম্পর্কে সব তথ্য মিডিয়া জানতো, মিডিয়া সাহস করেনি সেগুলো বলার জন্য। আমাদের মনে আছে না? তার মানে ব্যাপারটা হচ্ছে এই, সাংবাদিকদের কাছে এই তথ্যগুলো অজানা থাকার কথা না। এবং এই চেয়ারম্যান যা বলছেন, চেয়ারপারসন উই বেটার সে, যা বলছেন উনি সঠিক বলছেন। সাংবাদিকদেরকে মোটা দাগে আপনি যদি ম্যানেজ না করেন, আপনার পক্ষে এই রকম দুর্নীতি করে যাওয়া সম্ভব না। মানে দুর্নীতির টাকা বেসুমার যদি আপনি করেন, আপনাকে কতগুলো কাজ করতে হয়। আপনি যাদের সাথে বাটোয়ারা করেন, এর মধ্যে আপনার উপরস্থ মানুষ আছেন যারা আপনাকে তদন্ত করতে পারে, তাদেরকে, পলিটিক্যাল কিছু লোকজনকে এবং সাংবাদিকদেরকেও কিছু বকরা আসলে দিতে হয়। না দিলে আপনার পক্ষে এটা চালিয়ে যাওয়া খুব সোজা হয় না। আমরা এমন আলাপত আমাদের চারপাশে প্রচুর শুনি যে সাংবাদিকরা তথ্য নেন, তথ্য নিয়ে একরকম সেটা দেখিয়ে তথ্য প্রকাশ করবেন কি করবেন না সেটার মাধ্যমে উপার্জন করেন। সুতরাং এই চর্চাগুলো দীর্ঘদিন থেকে আমাদের এখানে আছে। আমাদের মনে থাকার কথা, কিছুদিন আগে ন্যাশনাল ব্যাংকে একটা সভায় শেষ হওয়ার পর সাংবাদিকদেরকে একটা খাম দেওয়া হয়েছিল, যেখানে 5,000 টাকা দেখা গেছে। টাকা আরও বেশি দেওয়ার নাকি পরিকল্পনা ছিল তাদের ফান্ড ক্রাইসিসের কারণে। এই যে আপনি সাংবাদিকদেরকে 5,000 টাকা দেন, এই সাহসটা তো এমনি এমনি হয় নাই। বাংলাদেশে এই চর্চাগুলো আসলে আছে, এটাই আসলে হওয়ার কথা। একটা ডেমোক্রেটিক স্টেটে সাংবাদিক বা সংবাদ মাধ্যমকে ইন জেনারেল আমরা বলবো ফোর্থ স্টেট বলে, কেউ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলে। কেন? একটা ডেমোক্রেসির 3টা পিলারের উপরে মোটা দাগে দাঁড়িয়ে থাকে, যেটা রাষ্ট্রীয় স্ট্রাকচার। একটা হচ্ছে এটার একটা শাসন বিভাগ থাকে, এক্সিকিউটিভ। এটার একটা আইন প্রণয়ন বিভাগ বা আইন বিভাগ থাকে, আমরা যেটাকে সহজ ভাষায় এখন সংসদ আমাদের ক্ষেত্রে যদি বলি। আরেকটা হচ্ছে একটা বিচার বিভাগ থাকে। এই 3টা হলো কনস্টিটিউশনালি 3টা পিলার। আরেকটা হচ্ছে, এই জন্য বলা এটা কনস্টিটিউশনাল না, কিন্তু এটার উপরেও গণতন্ত্র ডিপেন্ড করে। তাহলে ঠিক উল্টো কথা, আপনি যদি গণতন্ত্র ধ্বংস করতে চান তাহলে বাকি সবগুলো তো খাবেনই। আপনি আইন বিভাগ বলে কিছু নয়, প্রশাসন আইন বিভাগ খেয়ে ফেলেছে, বিচার বিভাগ খেয়ে ফেলে, সব একটা জিনিসে তালগোল পাকিয়ে পরিণত হয়েছে। ফোর্থ পিলারটা আপনি রাখবেন না, এটাই নিয়ম। ফলে আপনি যেটা করেন, আপনি প্রলোভন দেন। অনেকে এই প্রলোভনে বিক্রি হয়ে যায়। আমরা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখলে বুঝতে পারি কী সব মানুষ কী সব কথাবার্তা বলছে, কী এক সংবাদ সম্মেলন হচ্ছে। বিভিন্ন, এখন এক একজনের দর এক এক রকম। কাউকে একটা টিভি চ্যানেল দিলেন, কাউকে একটা পত্রিকা দিলেন, কাউকে জমি দিলেন, কাউকে বিদেশে ঘুরতে নিয়ে গেলেন, কাউকে কিছু তদবিরবাজি করতে দিলেন, কোনো না কোনো ফর্মে কিনে ফেললেন। আর কেউ বিক্রি হয় না, তাদের ক্ষেত্রে আপনি তীব্র ভয় তৈরির চেষ্টা করলেন। মতিউর ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে সরকারি দপ্তরে চিঠি। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মতিউরের বিষয়ে তদন্ত শুরুর পর এই চিঠি দিল দুদক। দুদকের সংশ্লিষ্ট সূত্র আজ রোববার সাংবাদিকদের কথা জানিয়েছে। দুদক সূত্র জানায়, মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়ে এনবিআর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, নিবন্ধন অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে চিঠি দিয়েছে দুদক। 15 লাখ টাকায় উচ্চবংশীয় ছাগলকে কেন্দ্র করে ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এই ছাগলকাণ্ডের জের ধরেই আলোচনায় আসেন ইফাদের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদের তথ্য সামনে আসতে শুরু করে। দুদক অনুসন্ধান শুরুর পর 25 জন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারে বেনিফিশিয়ারি অনার্স বিও হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ। সরকারি কর্মকর্তা মতিউর রহমান ও তার স্বজনদের নামে অন্তত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে ঢাকা, গাজীপুর, নরসিংদী, যশোর ও
নাটোরে মোট 858.33% জমি রয়েছে, আর ঢাকাতেই তার নামে ফ্ল্যাট রয়েছে অন্তত 4টি। 2023-24 কর বর্ষের আয়কর বিবরণীতে লায়লা কানিজ তার মোট সম্পদ দেখিয়েছেন 10,30,51,000 টাকা। দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মীর আহমেদ আলী সালাম বলেছেন, মতিউর রহমান লায়লা কানিজ তার ছেলেসহ পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য 24 জুন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে আজ মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরের স্ত্রীর আবেদন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। রোববার 30 জুন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী 27 জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছেন। দুর্নীতি দমন কমিশন পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 24 জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর রহমান তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ওই দিন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন আবেদনে উল্লেখ করেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য 3 সদস্যের বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়। সূত্রে জানা যায় যে মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন, তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা আবশ্যক। বেনজিরের গুলশানের 4 ফ্ল্যাটে প্রবেশের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের পরিবারের মালিকানাধীন গুলশানের 4টি ফ্ল্যাটে প্রবেশের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন রোববার এই আদেশ দেন। দুদকের সরকারি কৌশলী পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এক আবেদনে আদালতকে জানান, গুলশানের 4টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ বিল, গ্যাস বিল সহ আনুষঙ্গিক খরচের বিষয় রয়েছে। তাছাড়া ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়ার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে দায়িত্ব দেওয়া প্রয়োজন। ফ্ল্যাটের মালামাল তালিকা করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া জরুরি। এরপর আদালত শুনানি নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার জন্য ঢাকা জেলা প্রশাসককে নির্দেশ দেন। পিপি মাহমুদ হোসেন আরও বলেন, সাবেক আইজিপির বাসায় প্রবেশের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আদালত ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার ডিসিকে নির্দেশনা দিয়েছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে ওই সব ফ্ল্যাটে প্রবেশ করবেন। ফ্ল্যাটগুলো পরিমাপ করে ভাড়া নির্ধারণ করবেন গণপূর্ত বিভাগের প্রকৌশলী। দুদক সূত্র জানায়, এর আগে বেনজির আহমেদের পরিবারের ওই 4টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে দায়িত্ব দেন আদালত। আদালতের আদেশ পাওয়ার পর ফ্ল্যাটগুলো রক্ষণাবেক্ষণের জন্য দুদকের কর্মকর্তারা সেখানে যান, কিন্তু ফ্ল্যাটগুলোয় বেনজির আহমেদের পরিবারের কোনো সদস্য থাকেন না। বর্তমানে তারা কোথায় আছেন তা কেউ বলতে পারেন না। এই পরিস্থিতিতে দুদকের পক্ষ থেকে আজ ওই আবেদন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বাড্ডা ও আদাবরের 8টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য দুদককে নির্দেশ দেন আদালত। একই দিন বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আরও 25 একর 27 কাঠা জমি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেন আদালত। এর আগে 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছিলেন আদালত। এছাড়া 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। বেনজির আহমেদ 2020 সালের 15 ফেব্রুয়ারি থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্পত্তি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক।